আমি অরিন্দম ঘোষ। প্রথম আমি আমাদের আলিপুর জেলায় যে 5 জন বিধায়ক জয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর তারপর আমি একটা ভিডিও এখন করছি, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা রাজনীতির সাথে যুক্ত, তৃণমূলই করেন বা বিজেপি করেন, জলপাইগুড়ি আলিপুর জেলায় যারা থাকেন তারা দয়া করে ভিডিওটা শুনবেন। গত 4 তারিখ বিজেপি জেতার পরে আমরা একটা সেলিব্রেশন করেছিলাম। ওই সেলিব্রেট করবার পরে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, আমি বিশেষ করে আমার সাইট থেকে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা পরে আমার কাছে এবং আমাদের বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের কমেন্ট আসে, বিভিন্ন ধরনের কমেন্ট আসে। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছে যে আমি অরিন্দম ঘোষ মানুষটা কোনোদিন কেউ দেখেনি কোথাও পলিটিক্সের সাথে যুক্ত থাকতে, ফট করে বিজেপি এলো আর নেচে উঠলাম, ভিডিও পোস্ট করলাম, কারণটা কি? ফার্স্ট, অনেকে বলছে যে আমাদের আলিপুরদুয়ারের উপর অনেকগুলো বিজনেস আছে, তাই তৃণমূলের লোক খুব এক্সটর্শন মানি বা অন্যভাবে টর্চার করতো, তার জন্য যখন গেছে আমি নেচে উঠেছি। ব্যাপারটা এরকম না। কারণ দেখুন, আমি আলিপুরদুয়ারে এতগুলো বিজনেস চালাচ্ছি, যদি তারা আমার উপরে অত্যাচার করতো আমি চালাতে পারতাম না। আলিপুরদুয়ারে কোনো তৃণমূলের কর্মী বা নেতা আমার উপরে কোথায় কী করেছে আমি জানি না, কিন্তু আমার উপরে কোনো অত্যাচার করেনি। কখনো ওদের কাছে কোনো প্রয়োজনে গেলে ওরা সলভ করে দিয়েছে। যেমন 5 নম্বরে আমাদের একটা সিনেমা হল হচ্ছে, 5 নম্বর ওয়ার্ডে আমি মিউনিসিপ্যালিটিতে ওটা প্ল্যান দিয়েছিলাম। 5 নম্বরের যে কমিশনার দেবকান্ত বড়ুয়া, ওর নিজে পাস করিয়ে আমাকে নিজে ফোন করে দিয়েছে যে প্ল্যান পাস হয়ে গেছে। 1 পয়সাও চাইনি, 1 পয়সাও নেয়নি, মিথ্যা কথা বলবো না। আমাদের 1 নম্বর ওয়ার্ডের বাবলু কর, মানে প্রসেনজিৎ কর যে চেয়ারম্যান, সে আমাকে সবসময় আমার পাশে থাকে, যে কোনো প্রবলেমে সে আমাকে সবসময় সহযোগিতা করে। তাই আজকে ওদের এই খারাপ সময়ে আমি মার্কেট গরম করার জন্য, মুখরোচক করার জন্য বললাম, হ্যাঁ তারা আমাকে পয়সা নিত, অত্যাচার করতো, সেটা আমি বলবো না, কারণ তারা কোনোদিন আমার কাছে এরকম কোনো চায়নি, করেনি। আমাদের নার্সিংহোম আছে, পার্ক বা হোটেল আছে, সেখানে ওদের যদি কোনো চেনা জানা লোক যেত বা কোনো গরিব ওদের কাছে গিয়ে, ওরা নেতা মানুষ, ওদের কাছে ধরে, তারা ওরা সময় রিকোয়েস্ট করে যে অরিন্দম একটু ডিসকাউন্ট করে দাও। এর বাইরে ওরা আমার সাথে কোনোদিন কিছু করেনি। যেটা করেনি আমি যদি এটা বলি আমার পাপ হবে। এক, অনেকে বলছে যে মমতা ব্যানার্জির সাথে মিটিং করে, আবার এখন জয় শ্রীরাম জয় শ্রীরাম, ব্যাপার কি? মমতা ব্যানার্জির সাথে আমার কোনো পরিচয় আগেও ছিল না, ওই একদিনই মিটিংয়ের পরে কোনো পরিচয়, পরবর্তীতে কোনো কথা হয়নি। যেদিন মমতা ব্যানার্জি শিলিগুড়ি আসে বিজনেসম্যানদেরকে নিয়ে পরের দিন মিটিং করবে, আমার কাছে একটা ডিএম অফিস থেকে চিঠি আসে দুপুরে। তো আমি তখনও ডিসিশন নেইনি যাবো কি যাবো না। তো ওই দিন রাতে আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবে আমাকে সম্বর্ধনার জন্য ডেকেছিল। তো সম্বর্ধনা হয়ে যাওয়ার পরে আমি পকেট মোবাইল বের করে দেখি ডিএম ম্যাডামের 4টা মিস কল, এডিএম স্যারের 3টা মিস কল। ডিএম ম্যাডামকে আমি ফোন করলাম যে ম্যাডাম আপনি ফোন করেছিলেন? বলে হ্যাঁ সাহেব আমি আপনাকে ফোন করেছিলাম, কালকে তো সিএম মিটিং আছে, চিঠি পেয়েছেন? হ্যাঁ চিঠি পেয়েছি। বলে কালকে কিন্তু যেতে হবে। বলে ম্যাডাম আমি তো কোনো গেস্ট কার্ড পাইনি, পাস পাইনি। বলে পাস আপনাকে শিলিগুড়ির থেকে দেওয়া হবে, তো আপনাকে যেতে হবে, সিএমের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আর ম্যাডাম আমি তো ওনাকে এমনি আমার ভয় লাগে, আর আমি ঠিকভাবে কথা বলতে পারি না, আপনি আমাদের যে প্রেসিডেন্ট প্রসেনজিৎ দে ওনাকেই বলেন। না উনি বললে হবে না, সিএম আপনার সাথেই কথা বলবে। তখন আমি ভাবলাম হয়তো আমি পার করেছি, উনি তো সারা বাংলার কোথায় কী হচ্ছে খবর রাখে, জেনেছে, তার জন্য হয়তো ইন্ট্রোডিউসের জন্য। তো আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলে সিএমকে গিয়ে 4টা প্রপোজাল দেওয়ার চিন্তা ছিল, 3টার পরে উনি আমাকে বসিয়ে দিল। তো উনি আমার প্রপোজালগুলো অ্যাপ্রিসিয়েট করলো, রাজি হলো। পরবর্তীতে যেভাবে হয় না, হলো না, তো অতটুকুই ব্যাপার। আর কেউ কেউ বলছে যে এখন বিজেপি আসছে, সামনে মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওই ওয়ার্ড কমিশনারে দাঁড়াবে, এর জন্য এখন খুব জয় শ্রীরাম করছে। আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি, আজকের থেকে প্রচুর আগে যখন একদম সিপিএমের সেই
সেই যুগ তখনই আমার কাছে ওয়ার্ড কমিশনের অফার এসেছিলো। আমি কোনোদিন আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি কোনোদিন পলিটিক্স আসবো না। কোনোদিন যদি এরকম অফার আসে ডিরেক্ট মিনিস্টারি, তাও আমি সেটাকে রিফিউজ করবো। আমি করবো না পলিটিক্স কোনোদিন, কোনো পার্টি অফিসে ঢুকিনি, ফিউচারে কোনো পার্টি অফিসে ঢুকবো না, কারোর ঝান্ডা নিয়ে কোনোদিন নেব না। আমি কোনোদিন পলিটিক্স করবো না, কারণ পলিটিক্স করতে যে জিনিসটা হয়, একটা ভালো জিনিসকে খারাপ বলতে হয়, দলের স্বার্থে খারাপ জিনিসকে ভালো বলতে হয়। আমি ওটা পারবো না। আমার হচ্ছে আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, সেজন্য আমি পলিটিক্স পারবো না, যত বড় অফার আসুক। আরেকটা অনেকে বলছে যে আমি নাকি নেতা মন্ত্রীদের পেছে পেছে ঘুরে এবার অনেক টাকা কামাবো, ঠিকাদারি করব, তারপরে কি বলে সাপ্লাই করব। আমার কাছে যদি 5 কোটি 50 কোটি টাকার এরকম অফার আসে যে আমার ঠিকাদারি বা সাপ্লাই, আমি সেটা রিফিউজ করব, আমি করব না। আমার যে বিজনেস আছে ভগবানের আশীর্বাদে আমি সেটা নিয়ে সন্তুষ্ট আছি, আমি ওগুলো করব না। অসৎ পথে আমি মানে অসৎ পথে, যদি অসৎ পথে কোনো আমার কাছে 1000 কোটি টাকার অফার আসে, আমি সেটা কোনোদিন নিব না। আমি আমার মা প্যারাডাইস ওয়ার্ল্ডে বারের লাইসেন্স পেয়েছিলাম, পেয়ে আমি রিফিউজ করে দিয়েছি। অ্যাপ্লাই করে পরে নিজে চিন্তা করলাম না এটাতে সোসাইটির উপরে ব্যাড ইম্প্যাক্ট পড়বে, তার জন্য আমি নিজে অ্যাপ্লাই করে ওটাকে রিফিউজ করে দিয়েছি। আমি সেগুলো করব না, ক্লিয়ার। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, তাহলে কিছুই করবে না, তাহলে এত জয় শ্রীরাম করার কী ব্যাপার আছে? শুনুন, এটা করার একটা বিরাট আমার কাছে কারণ আছে। আরজি করের যখন হলো, আরজি করের ঘটনাতে আমি খুব খারাপ লাগলো, কিন্তু আমি ওটাতে আমি জানি এত কেউ দুনিয়াতে কেউ কিছু করতে পারছে না, আর আমি আর কি করব। আমি আমার বাড়ির লোকে সব ওই যে প্রদীপ টদীপ মোম টুম জ্বালানোর জন্য ওদেরও যাওয়ার ইচ্ছা ছিল, আমি না করেছি যে না যাওয়ার দরকার নেই, এগুলোর জন্য এটা কিছু হবে না, আরও টার্গেট হয়ে যাবে, এগুলো কিছু হবে না। তারপরে টিচারদের চাকরি গেল 26,000, বললো 5,500 টিচার যারা অযোগ্য তাদেরকে আলাদা করে ছেটে দিলে বাদ বাকিরা চাকরি করতে পারবে। আমি মনে মনে ভাবলাম এটা করলে তো কমসে কম কিছু লোক বেঁচে যায়, তো ওরা করলো না। ঠিক আছে, একজন মহিলা তখন গোল্ড মেডেল পাওয়া, খুব কান্নাকাটি করছিল, দেখে খারাপ লাগছিল। রাষ্ট্রপতি না রাজ্যপাল কার থেকে পাওয়া, দেখে খারাপ লাগছিল, তাও চুপচাপ ছিলাম। তারপরে তারা যখন কলকাতা আন্দোলন করতে গেল, তখন একজন এমএসসি পিএইচডি একজন টিচারকে 8 পড়া সিভিক লাত মারছে, এটা বলছে টিভিতে। সেই রাত থেকে আমার আন্দোলন শুরু, যে শিক্ষা অশিক্ষার পায়ের তলায় চলে গেছে। নেক্সট জেনারেশন পড়াশোনা করতে যাবে না, শিক্ষিত হতে যাবে না। এখন কিছু আন্দোলন করতে হবে, আন্দোলন গড়ে তুলতেই হবে যে কোনো প্রকারে। কিভাবে তুলবো আমি চিন্তা করলাম, আমাদের ফার্মে এত স্টাফ আছে, তাদের পরিচিতি আছে, তাদের বাড়ির ফ্যামিলি আছে, এ আছে সে আছে, তো তাদেরকে ফার্স্টে কনভিন্স করতে থাকলাম যে তোরা আমাদের এসব ফার্মে চাকরি করি, পরের দিন থেকে এসে চাকরি করি, তোদের ভালো চাকরি পাবি। বিভিন্ন ভিডিও দেখাতে থাকলাম, আসামের ভিডিও, বিভিন্ন ভিডিও টিডিও, ওদের ওরা সব স্টাফরা আস্তে আস্তে এক স্টাফকে নিয়ে এসে বললো চল স্যারের কাছে নিয়ে যাই, বিজেপি করে দিই তোকে। এভাবে করতে 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 আমরা বিভিন্ন আমাদের স্টাফরা, আমরা ভেতরে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা লোককে কনভিন্স করতে থাকলাম যে বিজেপি। কারণ আমরা একটা ক্যালকুলেশন করেছি, 42 লাখ ভোট, 7 কোটির মধ্যে 42 লাখ ভোটের ডিফারেন্স আছে। 22 লাখ ভোট যদি পাওয়া যায়, ই করা যায়, তার মধ্যে এসে একটা মাঝখানে আছে, জেতার একটা সম্ভাবনা আছে। এইভাবে যদি আমরা অল্প অল্প করে সবাই মিলে চেষ্টা করি, হয়ে যাবে। একদম বিরাট আন্দোলন করে ফেললাম। আবার আন্দোলনটা এমন করলাম, লাস্টের দিকে আমাদের স্টাফরা পর্যন্ত বলছে যে স্যার আন্দোলনটা সবাই কিন্তু টের পেয়ে গেছে যে আপনি এটার নেতৃত্ব দিচ্ছেন এত বিজেপি, যদি বিজেপি না আসে আপনার কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আমি ওদেরকে বলছি চিন্তা করিস না, বিজেপি আসবে, 200-র উপর পাবে, এবং আলিপুর 50,000 উপরে পাবে। আর মমতা ব্যানার্জি বলবে আমি হারিনি, আমি রেজিগনেশন দেব না, তোরা চিন্তা করিস না, জিতবে, সত্যের জয় হবেই। এবার যদি কোনো চিন্তা করিস, আমার কিচ্ছু হবে না করে। এই যে আমরা বিজেপি আসলো, তা এতটা করার পরে যখন আসবে তখন তো সবাই নেচে উঠবেই যে আমাদের যে এমটা ছিল, আমাদের মিশনটা ছিল, সেটা সাকসেস। তো সেজন্যই আমাদের সেই নাচানাচি সে পোস্ট করা, আর ব্যাপার নেই। আর আমি যেটা আমার এর মধ্যে বলতে যাচ্ছি, আমাদের যে 5 জন জনপ্রতিনিধি এবং
মিস্টার মনোজ টিগ্গা। স্যার, আপনাদের এই 6 জনের কাছে আমার মানে রিকোয়েস্ট, আমি গতকাল 25শে বৈশাখ আমি কিছু 20টা ডিমান্ড রেখেছি আলিপুরদুয়ার উন্নয়নের জন্য। এই ব্যাপারগুলো আপনি সত্যি দেখবেন, কারণ আপনি আমার ওর মধ্যেই দেখবেন অনেক কমেন্ট করেছে যে এগুলো খালি ডিমান্ডই, এগুলো কোনো সফল হবে না। তার জন্য আপনাদেরকে এগুলো সফল করতে হবে, কারণ ঘটনা হচ্ছে মানুষ আপনাদেরকে এনেছে, আপনাদের কোনো নেতা, আপনাদের এত নেতা বা কর্মী নেই, কিন্তু এভাবে করে জিতেছেন, মানুষ এনেছে। মানুষকে আপনাদেরকে তার দিতেই হবে, যে মানুষ এনেছে তার যে ফল, যে মানুষ এনেছে আপনাদের একটা ভালো আশা করে, সেটা আপনাদের এটা করতেই হবে। কারণ এটা যদি না করেন তাহলে, কারণ কোনো কিছু অপরাজয় হয় না নেক্সট বার। আর আপনারা যদি এটা করেন, আপনাদের বিরোধীরা যদি আপনাদের বিরোধিতাও করে, আমাদের মতন যারা যারা মানুষ জেনে যাবে, আমাদের মতন লোক যাদের কোনো লোভ নেই, যাদের কোনো ধান্দা ধান্দা নেই, কিছু নেই, তো আমরা যখন বলবো আমাদের কথা শুনবে, যে এটা ভালো কাজ হচ্ছে, সাপোর্ট করো, এই গভর্নমেন্টকে সাপোর্ট করো, তখন আপনাদেরকে কারোর কাছে সামনের বার ওই বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করতে হবে না। আমাদের মতন লোকরা যখন বলে দিব না, গভর্নমেন্ট খুব ভালো, তোমরা আবার সাপোর্ট করো, এই গভর্নমেন্ট আরো ভালো কাজ করবে। তো তার জন্য আমরা যে এত কিছু করছি, আমরা যে নাচানাচি করছি, এত নাম বদনাম করে পাচ্ছি, আমরা জানি লোকদের, আমাদের মতন লোকদের কিন্তু ভয়ঙ্কর হয়। কারণ আমি অরিন্দম ঘোষ, আমি যখন একটা কিছু লিখে পোস্ট করি, 2, 4, 5, 10 লাখ লোক কিন্তু আমার লেখাটা পড়ে। লোক নিশ্চয়ই বুঝে এই লেখাটার মধ্যে কিছু আছে, না হলে কিন্তু লোক পড়তো না। তো একটা ডিস্ট্রিক্টে 10 লাখ লোক আছে, তো মোটামুটি আমার একটা লেখা ডিস্ট্রিক্টে পুরো তাড়াতাড়ি সার্কুলেট হয়ে যায়। তাই আমি যখন লোক যখন বুঝে যাবে এই লোকটা কোনো রকম ধান্দাবাজি নেই, নোংরামি নেই, তখন আমি যখন একটা ভালো কথা আপনাদের লিখবো, তখন কিন্তু খুব তাড়াতাড়ি সার্কুলেট হয়ে যাবে। আর যখন আমি খারাপ লিখবো, এটাও কিন্তু খুব সার্কুলেট হয়ে যাবে। সেজন্য আমরা চাই এত ভালো একটা গভর্নমেন্ট, এটা বিশ্বাস আছে। এই গভর্নমেন্ট আমি আজকের থেকে না, আর আমাদের 5 নম্বর ওয়ার্ডে থাকতাম, অরবিন্দ রায় যখন ছিল, তখন আমাদের বাড়িটা একদম ট্রেডমার্ক ছিল, এটা বিজেপির বাড়ি, এই বাড়ি থেকে বিজেপিতে ভোট দেয়। আমি যদিও পরবর্তী মানে খালি মিউনিসিপ্যালিটিটা বিজেপি দিতাম, তারপরে বামফ্রন্ট দিতাম, বামফ্রন্ট যখন চলে গেল তারপর থেকে বিজেপিতে দিই, কিন্তু আমি কোনোদিন তৃণমূলে ভোট দিইনি। শুধু আমার এক্সেপ্ট আমার পাড়ার যে 1 নম্বর ওয়ার্ডের ভোটটাই আমি দিই। তো এই পার্টিটাকে আমার মন থেকে খুব ভালো লাগে, এদের কালচার, এর জন্যই আমি এত লেখালেখি করি পার্টিটাকে নিয়ে। এই পার্টিটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমরা আশা করব আপনারা এটা সফল করবেন। আরেকটা আমি কথা বলছি স্যার, আপনাদের কাছে এটা আমার মানে রিকোয়েস্ট, আমি হাত জোর করে করছি। অনেক আছে তৃণমূলের লোক যারা মানে বিজেপির লোক, তাদেরকে কোনো রকম অত্যাচার কিছু করছে না, কিন্তু তারা ঘরছাড়া হয়ে আছে, তারা পালিয়ে আছে, লুকিয়ে আছে, গা ঢাকা দিয়ে আছে, তাদের ব্যবসা করতে পারছে, চাকরি করতে পারছে না। তারা যদি দোষ করে তাদের আইনত ব্যবস্থা নেন, কিন্তু এই মুহূর্তে তাদেরকে আপনি অ্যাসিওর করেন যে তাদেরকে আমাকে প্রচুর লোক ফোন করে, আপনি তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন যে আপনারা বাড়িতে আসুন, বাড়িতে থাকুন, যা হবে সরকার আইনতভাবে নেবে, আপনার থানাগুলোকে জানিয়ে দিন। এটা খুব দরকার, কারণ মানুষ যে কোনো বিরোধী থাকতে হবে, বিরোধী যতক্ষণ না থাকবে ততক্ষণ মানুষ আপনার দুর্বলতার জানবেন না। তাসের ঘরের মধ্যে যেমন একটা গভর্নমেন্ট গেল চোখের সামনে, কোনো বিরোধী রাখেনি, বিরোধী না রাখলে নিজের দোষগুলো কি সামনে চোখে আসে না। তার জন্য বিরোধীকে একটা জায়গা দিতে হবে, বিরোধীকে জায়গা দেবেন, ওদেরকে আপনারা বাড়িতে আনুন। ওরা যদি কোনো খারাপ কাজ করে থাকে তাদের সাথে আইনত ব্যবস্থা নিন, কিন্তু বিরোধীতে আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা অ্যাসিওর করুন, আপনার সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ওদের কাছে সার্কুলেট করে দিন, থানাকে জানিয়ে দিন, যে বিরোধীরা জানি ভয় না পায়, সবাই জানি সবাই বাড়িতে চলে আসে। এটাই। আর আমার কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।